প্রকৃতিকে ফিল করার জন্য এর থেকে ভালো কোনো জায়গা হয়তো হয় না। যেমনটা আমি এর আগে ফিল করেছিলাম যখন আমি মেঘালয়ে গিয়েছিলাম। মানুষের ভিড় নেই, মানুষের কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, পরিবেশ দূষণ নেই, গাড়ির হর্ন নেই, কিচ্ছু নেই, শুধু আছে প্রকৃতি আর আপনি। এটার হাইট হচ্ছে 100 ফিট। এটাও কিন্তু ন্যাচারাল ওয়াটারফলস। এই ওয়াটারফলসে কি রেনবো দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এই নিচে দাঁড়িয়ে আমি যে আপনাদেরকে এই তিরাতগড় ওয়াটারফলসের ভিউ দেখাচ্ছি, আমি জানি এটা আপনাদের মন সন্তুষ্ট হবে না। ব্লগ তো অনেকেই বানায়, আমি তো গল্প সাজাই। যে গল্প জুড়ে থাকে পাহাড়, নদী, ঝর্ণা, রেলগাড়ি আর খাওয়া দাওয়া। পাতি বাংলায় যাকে বলে পয়সা স্রোত, এমনই একটা গল্পের নাম জলপ্রপাতের শহর জগদলপুর। আমি 100% নিশ্চিত এই ভিডিও দেখার পর আপনি নিজেকে জগদলপুর বেড়াতে যাওয়া থেকে কোনোভাবেই আটকাতে পারবেন না। আর গল্পের শেষে এসে এই হয়তো মনে হতে পারে গল্পটা আরেকটু কি বড় হতে পারতো না। জগদলপুরের এই গল্পে শুরু 11ই আগস্টের রাতে জগদলপুর স্টেশন থেকে। পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে সমলেশ্বরী এক্সপ্রেসে প্রায় 24 ঘন্টা জার্নি করে কিভাবে ছত্তিশগড়ের জগদলপুরে এসে পৌঁছালাম, এই অভিজ্ঞতা আগের পর্বে শেয়ার করেছি। আজ গল্পের দ্বিতীয় পর্ব, যেটা শুরু হচ্ছে এই রাত 10:18 জগদলপুর স্টেশন থেকে বাইরে বেরোবো এবং আমি যে গাড়ি চড়ে আর কি জগদলপুর ঘুরবো, তো সেই ড্রাইভার দাদাকে ফোন করেছিলাম, বললো আমি বাইরে আছি, তো বেরোই স্টেশনের বাইরে। জগদলপুর স্টেশনে পৌঁছে দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধুর সাথে। কোথায় বাড়ি? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে। গড়বেতা? আমি কদিন আগে গড়বেতা হয়ে এসেছি এখানে বেড়াতে। হ্যাঁ। কদিনের প্রোগ্রাম? মোটামুটি 5-6 দিনের মতো। 5-6 দিনের প্রোগ্রাম। স্টেশনে নামার পর যেমন দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধুদের সাথে, অনেকে জগদলপুর বেড়াতে এই সময়, কারণ এটা হচ্ছে জগদলপুর বেড়ানোর জন্য বেস্ট টাইম। শীতকাল মনোরম পরিবেশের জন্য, আর বর্ষাকাল হচ্ছে ধুমধুমার ওয়াটারফলসের জন্য। আর সেই সময় দেখা হয়ে গেছে আমার সুজনবাবু, কৌশিক পাল। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই ট্রিপটা কিন্তু কোনো প্রমোশনাল ট্রিপ নয়। আমি সুজনবাবুর নাম্বার পেয়েছিলাম ফেসবুকে একটা পোস্ট থেকে, তো সেইভাবে ওর সাথে কন্ট্যাক্ট করি। প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি করেছি, 2-3 দিনের মধ্যে ওর সাথে কথা বলি, প্ল্যান ঠিক করি, ট্রেনের তৎকাল টিকিট বুক করি এবং জগদলপুর পৌঁছে যাই। জগদলপুর স্টেশনে আমি আর আসবো না, যখন ফিরে যাব তখন কোরাপুট থেকে ফিরবো। আচ্ছা সুজনদা, আপনি হোটেল বুক করে দেন যদি ট্যুরিস্ট আসে? যদি আপনার নাম্বার ধরুন দিয়ে দিচ্ছি, গাড়ির জন্য তো আপনার নাম্বার দিচ্ছি, এবার যদি ট্যুরিস্ট চায় যে এরকম হোটেল আপনি বুক করে দেবেন, সেটাকে আপনি করে দেন? ইন্টারেস্ট নেই, কারণ এটা প্রায় লোকের মনে হয় যে নিজে এর একটা পার্সোনাল কোনো ইন্টারেস্ট আছে। বুঝতে পেরেছি, মানে কমিশন আছে এরকম অনেকে ভেবেন নেয়, তার জন্য আমি ওটা ইন্টারেস্ট নিই না। আচ্ছা, যদি কে একদম বিশেষ রিকোয়েস্ট, হয়তো কোনো বয়স্ক মানুষ এলো, সবাই তো আর ব্যবস্থা করতে পারে না, অনেকের সমস্যা হয়ে যায়, আমি তো যেখানে থাকবো নাম্বার দিয়ে দেবো। এবার অনেকে ধরুন সমস্যা থাকে, সবাই তো আর করতে পারেন, অনেক হয়তো বয়স্ক মানুষজন আছেন যারা চায় যে আমি আসবো, আমার সব বুকিং করা থাকবে, আসার পরে আমরা হোটেলে একদম পৌঁছাবো, নিশ্চিন্তে ঘুরবো। তো ওই পরিস্থিতিতে আমি কি হোটেল যেটা মনে হয় আগে জিজ্ঞেস করে নিই যে আপনি কিরকম রেঞ্জে চাচ্ছেন, কি সুবিধা চাচ্ছেন হোটেলে, ওই হিসাবে তখন আমি হোটেলওয়ালার নম্বরটা নিয়ে ওনাকে সেন্ড করি, আপনার কথা বলে যে এইভাবে টাকা পয়সা দেওয়া নেওয়া ওসব আপনাকে। ঠিক, হোটেল কিন্তু আপনারা অনলাইনেও বুক করে আসতে পারেন বা এখানে এসেও বুক করতে পারেন। এক্ষেত্রে আমার পরামর্শ, আপনারা অনলাইনে দেখে বুক করে আসুন। যেমন হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে, বা আপনারা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু উইগো অ্যাপেরও সাহায্য নিতে পারেন, কারণ আপনারা জানেন যে উইগো অ্যাপ কিন্তু গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা কিন্তু বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, ইজ মাই ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তা কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে ফ্লাইটের টিকিট বুক করা যায়, সেটা কিন্তু সহজে কম্পেয়ার করে আপনারা ফ্লাইট বুক করতে পারবেন উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, আগোডা, বুকিং.com, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ ইউজ করে আপনারা কমে হোটেল বুক করতে পারবেন দেশে কিংবা বিদেশে, তো সেটাও কিন্তু খুব সহজে কম্পেয়ার করে আপনারা কিন্তু হোটেল বুক করতে পারেন উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া উইগো অ্যাপের আরও কিছু ফিচার্স রয়েছে, ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন। তাছাড়া উইগো অ্যাপে আপনারা জানেন, যারা ব্যবহার করেন, যে নানা রকম অফার থাকে, সেই অফারে কিন্তু আপনারা হোটেল কিংবা ফ্লাইট বুকিংয়ের উপর কিন্তু খুব ভালো মতো ছাড় পেয়ে যেতে পারেন। যে প্রতাপ প্যালেস, এই যে হোটেলটা, এই যে এখন নতুন করেছে প্রতাপ প্যালেস হোটেল, হ্যাঁ, এটা হচ্ছে জগদলপুরের বাস স্ট্যান্ড। ভাইজাগ বেড়াতে এলেন, বিশাখাপত্তনম বেড়াতে এলেন, সেক্ষেত্রে অনেকে আরাকু ভ্যালি বেড়াতে যান, তো অনেকে কী করেন, আরাকু না গিয়ে তারা ওখান থেকে ট্রেনে করে চলে আসেন জগদলপুর। মানে বিশাখাপত্তনম বা ভাইজাগের সঙ্গে কিন্তু জগদলপুরটা অনেকে করে নেয়, জগদলপুর কোরাপুট, যদি আপনার কাছে সময় বেশি থাকে। সেক্ষেত্রে আপনি যদি 2 দিন বিশাখাপত্তনম ঘুরে নেন, আর 3টে দিন যদি আপনারা কোরাপুট আর জগদলপুর ঘুরে ফিরে যান, তাহলে আপনাদের কিন্তু 6 থেকে 7 দিনের মধ্যে দুর্দান্ত একটা ট্যুর প্ল্যান হয়ে যাবে। মানে সব রকম ভাইব আপনারা পেলেন, সমুদ্র, পাহাড়, ঝর্ণা, 3 in 1। স্টেশন থেকে আমরা খানিকটা পথ চলে এসেছি, এদিকে দেখুন রাস্তা কিন্তু আলো ঝলমলে, দোকানপাট প্রচুর রয়েছে, খাওয়া দাওয়ার হোটেলও রাস্তা দেখলাম রয়েছে। মানে আমি যে হোটেলের নাম্বার দিচ্ছি সেটাই যে বেদবাক্য হয়ে গেল, আমি যে গাড়ির নাম্বার দিচ্ছি সেটাই যে বেদবাক্য হয়ে গেল, এরকম কোনো ভাববেন না। আপনারা কিন্তু রিসার্চ করবেন এবং চেষ্টা করবেন আমার থেকেও বেটার ট্যুর করার। আমি আপনাদেরকে একটা জাস্ট গাইডলাইন দিয়ে দিচ্ছি আমার মতো করে।
এটা হচ্ছে জগদলপুরের পুরনো বাস স্ট্যান্ড, সামনে রয়েছে এখানকার থানা, আর এখানে একটা হোটেল রয়েছে, হোটেল লক্ষ্মী প্যালেস, এটার কথাই বলছিলাম। তো এখানে দেখি রুম টুম পাওয়া যায় কিনা, কত কী বলছে। এটা হচ্ছে এদের নন এসি রুম, বিছানা, আয়না, পুরোনো দিনের টিভি, অ্যাটাচ বাথরুম, দুজনের জন্য ঠিকঠাকই আছে। এটা হচ্ছে এদের এখানে নন এসি রুম। আমি জিজ্ঞেস করছিলাম কত পড়বে, বললো হচ্ছে 900 টাকা পার নাইট। এটা হচ্ছে এদের এসি রুম। এই রুমটা তুলনামূলক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও রয়েছে। এই রুমটা এরা বলছে যে 1400 টাকা পার নাইট। আমাকে এখানে দূরাত থাকতে হবে, তবে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে, মোটামুটি কিন্তু আপনারা এখানে আসলে 1000 টাকার মধ্যে কিন্তু রুম পেয়ে যাবেন। আরও একটা কথা বলে রাখি, আমি রিসেপশনে কথা বললাম, ধরুন অনেকে আছেন তো যারা আনম্যারিড কাপেল, তারা জানতে চান যে অনেক জায়গায় হোটেলে হয়তো আনম্যারিড কাপেলদেরকে অ্যালাউ করে না, বাট এখানে আমি কথা বললাম, বললো হ্যাঁ আনম্যারিড কাপেলরা আসতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু আই কার্ড থাকলেই হবে। এখানে কিন্তু চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা, চেক ইন আপনি এনি টাইম করুন, চেক আউট টাইম হচ্ছে কিন্তু পরের দিন বেলা 12টা। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে, অর্থাৎ 12ই আগস্ট। আমরা সবাই মিলে এক্সপ্লোর করব আমাদের জগদলপুর, বা বলা ভালো সিটি অফ ওয়াটারফলস। গুড নাইট, লাভ ইউ। 12ই আগস্ট 2024, সময় ঠিক সকাল 8:29। আর জগদলপুরের টেম্পারেচার হচ্ছে আজকের দিনে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। রোদ আছে, আকাশে মেঘও আছে, যদিও আজকে সারাদিনে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে এসেছি, অপেক্ষা করছি আমাদের গাড়ির চালক সুজনদার জন্য। সুজনদা 8:30টার সময় টাইম দিয়েছিল। আর এই চত্বরে বেশ কিছু ছোটোখাটো দোকানপাট রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা খুব ভালো ইডলি আর ধোসা খেতে পারেন। আমি তো সাউথ ইন্ডিয়ান খাবার আবার খাই না, তো আমি একটা চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা খেলাম, চা আর বিস্কুট। কারণ আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলে লজিং রয়েছে, ফুডিংয়ের কোনো ব্যবস্থা নেই, চাটার কোনো ব্যবস্থা নেই, তো চাটা কিন্তু বাইরে খেতে হবে। সময় সকাল 8:30। আমাদের সুজনদা চলে এসেছেন, সুজনদার অপেক্ষা ছিল। আজকে আমরা তো পুরো দিন জগদলপুরে সাইট সিন করবো। আপনি যেরকম বলেছিলেন যে আমরা 8:30টার সময় বেরোচ্ছি, সকালে বেরোতে হবে এবং ফিরতে ফিরতে আমাদের হয়তো সন্ধে হয়ে যাবে। তো আজকে আমরা আমাদের সাইট সিনে কী কী দেখবো? বালাজি টেম্পল যেটা, এরপরে চলে যাচ্ছি আমরা চিত্রধারা ওয়াটারফল যেটা। একদিনে জগদলপুর ভ্রমণে কোন কোন জায়গা দেখে নেওয়া যায় সেটা গুগল ম্যাপে সাজিয়ে দিলাম, আর এর লিঙ্ক দিয়ে রাখলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আগামী দিনে যারা পার্সোনাল কার কিংবা বাইক নিয়ে জগদলপুর বেড়াতে যাবেন তাদের অনেকটাই সুবিধা হবে। জগদলপুরের সাইট সিন আমরা প্রথমে শুরু করব এখানকার বিখ্যাত যে বালাজি মন্দির, সেই বালাজি মন্দির দর্শন করে। কারণ ফেরার সময় আমরা এই রুট ধরে আর ফিরবো না, ফেরার সময় আমরা অন্য রুট ধরে ফিরবো। তিরুপতির বালাজি মন্দিরের মতোই এই জগদলপুরের বালাজি মন্দির উৎসর্গ করা হয়েছে ভেঙ্কটেশ্বর স্বামীকে। মন্দিরের নির্মাণ এবং স্থাপত্যশৈলীতে দক্ষিণ ভারতীয় প্রভাব রয়েছে। জগদলপুরের দেবী দন্তেশ্বরীর মতোই এই বালাজি মন্দির স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পীঠস্থান। জগদলপুর যারা আগামী দিনে আপনারা বেড়াতে আসছেন, এই ট্রিপটাকে আপনারা 2 দিনেও করতে পারেন, আপনারা 1 দিনও করতে পারেন। যদি আপনারা মনে করেন যে আমরা এখানকার ওয়াটারফলসগুলো শুধুমাত্র দেখবো, ওয়াটারফলস দেখাই আমার মূল উদ্দেশ্য, সেক্ষেত্রে আপনার জগদলপুরে 1 দিন এনাফ। আপনি রাত্রে পৌঁছালেন, পরের দিন সকাল থেকে প্রোগ্রাম শুরু করলেন যেমন আমি করছি, এবং বিকালে প্রোগ্রাম শেষ করলেন। আর যদি মনে করেন যে না আমরা জগদলপুরে সব দেখব, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2 দিন অবশ্যই রাখতে হবে। কারণ দন্তেশ্বরী যে মন্দির সতীর 51 পীঠের অন্যতম, যেটা রয়েছে দান্তেওয়াড়া জেলাতে, সেটা কিন্তু এখান থেকে যাওয়া আসা নিয়ে প্রায় 180 কিলোমিটার। তো ওটার জন্য কিন্তু আপনাকে 1টা দিন রাখতে হবে, ওটা সম্পূর্ণ অন্য সাইডে। আমি চেষ্টা করেছিলাম যে 1 দিনে যদি কভার করা যায়, সম্ভব নয়। অর্থাৎ বর্ষার সময় যারা জগদলপুরে বেড়াতে আসবেন তারা তাদের ট্রিপ প্ল্যান 1 দিন অথবা 2 দিনের জন্য করতে পারেন। কিন্তু শীতকালে যদি আপনারা বেড়াতে আসেন সেক্ষেত্রে আপনাদের আরও একটা অতিরিক্ত দিন রাখতে হবে। তার কারণ, আর যদি আপনারা শীতকালে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ন্যাশনাল পার্ক খোলা পাবেন, সেখানে সব লাইমস্টোন কেভ রয়েছে, সেগুলো দেখতে পাবেন, এবং আপনারা একই সঙ্গে তো ওয়াটারফলস দেখতে পাবেন। হ্যাঁ, সেই সময় হয়তো শীতকালে ওয়াটারফলসে জল কম থাকবে, বর্ষাকালের মতো এতটা থাকবে না, বাট থাকবে, দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোগ্রাম তখন হয়ে যাবে 3 দিনের প্রোগ্রাম। 1 দিন চলে যাবে আপনাদের ওয়াটারফলস দেখতে, 1 দিন চলে যাবে আপনাদের ফরেস্ট ঘুরতে, আরেক দিন যাবে হচ্ছে আপনাদের দান্তেওয়াড়া গেতে। জগদলপুর থেকে 19 কিলোমিটার দূরে একটা গ্রাম রয়েছে যার নাম হচ্ছে পোতানার। আমরা সেই পোতানার গ্রামে এসেছি। এই রাস্তাতেই রয়েছে চিত্রধারা ওয়াটারফলস। সময় ঠিক সকাল 9:23। আমরা পোতানার গ্রাম পেরিয়ে দুধারে প্রচুর ঘন সবুজ জঙ্গল, বিভিন্ন রকম গাছ, সেই পথ ধরে এসে পৌঁছালাম আমাদের আজকের যে সাইট সিন, সেই চিত্রধারা ওয়াটারফলসে। আপনি রুটটা জানেন যে কোন জায়গাটায় গেলে এই ওয়াটারফলসের একটা ভালো ভিউ পাওয়া যাবে, কারণ যারা আসবে তারা তো সবসময় চাইবে আমি বেস্ট ভিউটা পাবো, ভালো ছবি তুলবো, কারণ সবাই ফটোগ্রাফি করতে আসে। এই চিত্রধারায় 2টো ওয়াটারফল কিন্তু অ্যাকচুয়ালি। গাড়ি আমাকে যেখানে ড্রপ করলো ওখান থেকে আমি ওয়াটারফলসটা দেখছিলাম। আমি বললাম যে লাইট এমন কিছুই নয়, তো সুজনদা তখন বলছে যে রুট যদি না জানা থাকে তাহলে এই ওয়াটারফলসের সৌন্দর্য দেখা যাবে না। সেই গল্প করতে করতেই আমরা অন্য একটা রাস্তা ধরে এলাম, পায়ে হাঁটা পথ, এবং যাবো হচ্ছে নিচের দিকে। এই ওয়াটারফলসের অ্যাকচুয়াল যে ভিউজ
সেটা দেখার জন্য। আর ওয়াটারফলসের কথা যদি বলতে হয় তাহলে বলবো এখানে কিন্তু একটা নয়, এখানে একাধিক ওয়াটারফলস রয়েছে, বিভিন্ন দিক থেকে কিন্তু জলের ধারা নেমে আসছে। ওইদিকে একটা রয়েছে, এইদিকে একটা ওয়াটারফলস রয়েছে, এর ভিউটা তো সত্যি সুন্দর, ছবি তোলার জন্য তো সত্যি দুর্দান্ত জায়গা। আর ওইদিকে একটা ওয়াটারফলস রয়েছে, তিনদিকে তিনটে ওয়াটারফলস রয়েছে। চারিদিকে প্রচুর পাথর পড়ে আছে, আর এই পাথর পেরিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের ওয়াটারফলসের সামনে। বর্ষাকালে অবশ্যই এই জায়গায় আসা ডিফিকাল্ট, যখন ওয়াটারফলসে প্রচুর জল থাকবে তখন তো এগুলো সব জলে ভরা, তখন এখানে আসা যাবে না। বর্ষা এখন একটু কম রয়েছে বলে আমরা আলটিমেট এই ওয়াটারফলসের কাছে পৌঁছাতে পারছি। কি দুর্দান্ত ভিউ এখানকার, চাইলে এখানেও স্নান করা যাবে। এই ভিউটা আমার সবথেকে ভালো লেগেছে এই চিত্রধারা ওয়াটারফলসে। আগে একটা দেখেছি, এইদিকেও একটা রয়েছে, বাট এই যে ভিউটা সত্যি দুর্দান্ত। ফটোগ্রাফি করুন, ভিডিওগ্রাফি করুন, ভালো সময় কাটান, মন ভালো হয়ে যাবে। এখানে ছাতা নিয়ে আসতে হবে, নাহলে জল পড়ছে ভিজে যাওয়ার চান্স আছে। প্রকৃতিকে ফিল করার জন্য এর থেকে ভালো কোনো জায়গা হয়তো হয় না। যেমনটা আমি এর আগে ফিল করেছিলাম যখন আমি মেঘালয়ে গিয়েছিলাম, আমার এই ওয়াটারফলসগুলো দেখার পরে বারবার সেই মেঘালয়ের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। দারুণ। গত বছর বোধহয় আমি এই সময়তে মেঘালয়ে গিয়েছিলাম। একটা পরামর্শ থাকবে আপনাদের জন্য, আপনারা কিন্তু এইসব জায়গায় আসার জন্য যখন আপনারা পাথরের প্রতি হাঁটছেন, যেখানে পাহাড়ি নদী আছে, ঝর্ণা আছে, একটা ভালো ট্রেকিং শু বা ক্রক্স ইউজ করুন। আমি বলবো একটা ভালো ক্রক্স ইউজ করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পা স্লিপ করবে না। সময় 9:46। আমাদের চিত্রধারা ওয়াটারফল দেখা শেষ। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য। কোথায় সুজনদা? চিত্রকূট ওয়াটারফলস, যেটাকে বলা হয় ছোটা নায়গ্রা ভারতবর্ষের। আচ্ছা সুজনদা, আপনি তো বলছিলেন যে এখানে সিজন শুরু হচ্ছে অ্যাকচুয়াল অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত। তো আমাদের যারা পশ্চিমবঙ্গের মানুষ আছেন, যারা সবাই চেষ্টা করেন যে পুজোর পরে কোথাও বেড়াতে যেতে, লক্ষ্মী পুজোর পরে বা দশমীর পরে বা কালী পুজোর পরে বেড়াতে যেতে, মানে ওই সময়টা বাঙালি বেশি বেড়াতে চায়, বিশেষ করে অক্টোবরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত, কারণ মাঝে অনেকগুলো ছুটি থাকে। তো সেক্ষেত্রে কি এরা কি আগে থেকে হোটেল বুক করে আসবে, না কি করবে সেক্ষেত্রে? কারণ হোটেলটা বুক করে আসাটাই খুব ভালো হবে। তো ওই সময়টায় আমরা দেখেছি যে লোকে হোটেল পাচ্ছে না, গাড়িও পাওয়া যায় না, গাড়ির জন্য মানে লাস্টে মানে না ঘুরেই ফিরে যেতে হয়েছে, এরকম লোক আমরা দেখেছি। তাই আমার এটাই সাজেশন থাকবে যে যারাই আসছেন বা আসতে চাচ্ছেন, আগের থেকে হোটেল বা গাড়িগুলো বুক করে আসুন, বিশেষ করে যারা পিক সিজনে আসছে, মানে অক্টোবর মাস থেকে জানুয়ারি পর্যন্ত। আর ওর সঙ্গে কি হয়, এখনকার জন্য আপনি এখন ঘুরছেন, এখন আপনি যে রেটে ঘুরছেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিন্তু এই রেটে গাড়ি পাবেন না। আমি এখন যে রেটে ঘুরছি, ধরুন গাড়ি নিয়েছি বা যে রেটে হোটেল নিয়েছি, আপনি বলতে চাইছেন যে অক্টোবর থেকে মানে যখন পিক সিজন আসবে তখন এই রেটগুলো বেড়ে যায়? হ্যাঁ, সব হোটেলের দামগুলো বেড়ে যাবে, গাড়ির দাম বেড়ে যাবে ওই সময়। সেটা সব জায়গাতেই হয়। সেটা আমরা যখন দার্জিলিং বা দীঘাতে যাই বা আমরা পুরীতে যাই, আমরা দেখেছি যে যখন সেখানে সিজন হয় সেখানে সবকিছু খরচই বাড়ে। সেই জিনিসটা এখানেও আছে, তাই তো? মানে খরচ বাড়বে। আমাদের অধিকাংশ মানুষের জীবনে একটা জিনিসের বড় অভাব, সেটা হচ্ছে সময়। কারণ আমরা সবাই ব্যস্ত কোনো না কোনো কাজে। তো এই জন্য আমরা অনেকেই চেষ্টা করি, মানে আমাদের মেজরিটি এটাই থাকে যে আমরা 2 দিন বা 3 দিনে কোনো ট্রিপ করতে। হয়তো শুক্রবারে বেরোলাম, শনিবারে পৌঁছালাম, শনি রবি ঘুরে সোমবারে ফিরলাম, বা একটা ছুটি থাকলো, আমরা বৃহস্পতিবারে বেরিয়ে শুক্র শনি রবি 3 দিন করে তারপরে আবার ফিরে এলাম। তো এই 2 দিন বা 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিন এরকম প্রচুর জায়গা রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে, অনেক টুরিস্ট স্পট রয়েছে। আপনারা অনেকে আছেন যারা প্রচুর ট্যুর করেন, অনেক বিভিন্ন ফেসবুকের গ্রুপে লেখেন, আপনাদের পার্সোনাল যে ফেসবুক পেজ বা ফেসবুক যে প্রোফাইল সেখানে পোস্ট করেন। তো সেই সব যে আপনারা লেখেন বা পোস্ট করেন বা আপনারা নিজেরা যে ঘোরেন, সেই যে অভিজ্ঞতা, সেটা নিয়েও কিন্তু আপনারা আমাকে ইমেল করতে পারেন যে এই জায়গাগুলো করলে কেমন হয়, বা এই জায়গার উপর ভ্লগ বানানো যেতে পারে। ম্যাক্সিমাম মানুষই কোনো জায়গা দেখার জন্য আজকালকার দিনে ইউটিউবেই সার্চ করে। তো সেই সব জায়গার ওপর যদি ভ্লগস বানানো যায় 2 দিন বা 3 দিনের ট্রিপে, আমার মনে হয় এটা আমাদের কিন্তু যেমন পর্যটনকে একদিক থেকে উন্নত করবে, তেমনি কিন্তু আমাদের যে ঘোরার ইচ্ছা বা 2 দিন 3 দিনের জন্য যে মন রিফ্রেশ করে নেওয়া, সেই ইচ্ছেটা কিন্তু চরিতার্থ হয়ে যায়। তো এই জন্য বলবো যে আপনাদের যে কাছে যদি বেটার কোনো ট্যুর প্ল্যান থাকে, যেই জায়গাটা যেতে পারেন, এটা দেখতে পারেন বা ওটা ঘুরতে পারেন, বা আমরা এখানে গিয়েছিলাম সেরকম অভিজ্ঞতা নিয়ে, হোটেল ফোন নাম্বার বা ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে কিন্তু আমাকে একটা আপনারা ইমেল করতে পারেন। আমার ইমেল আইডি আমি স্ক্রিনে দিয়ে দিলাম,
আর সেই সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আমরা প্রায় চলে এসেছি চিত্রকূট ওয়াটারফলসের সামনে। ওই দূরে দেখা যায় চিত্রকূট ওয়াটারফলস, আর এখানে চেকপোস্ট রয়েছে। দেখা যাক এই চেকপোস্টে কী কী চেক করা হয়। पर्यटन स्थल चित्रकूट में आपका हार्दिक स्वागत है। 4 व्हीलर का 50 रुपीज़ और 2 व्हीलर का 20 रुपीज़। তো এখানে এদের চেকপোস্ট রয়েছে যেখানে কিন্তু আপনাকে টিকিট নিতে হবে বা পার্কিং চার্জ দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে হচ্ছে সামনে যে চিত্রকূট ওয়াটারফলস রয়েছে সেটা দেখার জন্য। পার্কিং বলা ভুল, এক্ষেত্রে এন্ট্রি ফি। তো এন্ট্রি ফিটা কি যারা ট্যুরিস্ট তারাই দেবে তো? হ্যাঁ, টুরিস্টরাই দিচ্ছেন। সময় ঠিক সকাল 10:22 আমরা পৌঁছে গেছি চিত্রকূট ওয়াটারফলসের যে পার্কিং লট রয়েছে সেখানে। সুজনদা বলছিল অক্টোবর মাসে যখন সিজন এখানে, তখন এই সামনে যে পুরো মাঠটা গাড়িতে ভর্তি থাকে। এই দেখুন তৈরি হচ্ছে কনস্ট্রাকশন, হয়তো আগামী 1 বছরের মধ্যে এখানে হোটেল তৈরি হয়ে যাবে। আপনারা হোটেলের ঘরে বসেই সামনে এই ওয়াটারফলসের সৌন্দর্য দেখতে পাবেন। বাট অ্যাজ এ নেচার লাভার আমার সবসময় একটা কথা মনে হয়, যদি ওটা আমার ব্যক্তিগত অভিমত, প্রাকৃতিক যে সমস্ত সম্পদ আমাদের রয়েছে না, সেসব জায়গা থেকে হোটেল লজ এগুলো দূরে রাখাই ভালো। প্রকৃতিকে তার নিজের মতো ছেড়ে দেওয়া উচিত। মানুষ আসবে, এনজয় করবে, চলে যাবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। জানি না আপনারা কতটা আমার এই কথার সঙ্গে সহমত হবেন। এবার যেটা দেখাবো সেটা দেখার পর আপনাদের মুখ থেকে একটা আওয়াজ বেরোবে, ওয়াও। হ্যাঁ, আমার মুখ থেকেও বেরিয়েছে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের নায়গ্রা ওয়াটারফলস, যেটাকে বলা হয় মিনি নায়গ্রা। মার্কিন যুক্তরাষ্ট্রের নায়গ্রা জলপ্রপাত পৃথিবী বিখ্যাত, আর আমাদের এই চিত্রকূট ওয়াটারফলস আমাদের ভারতবর্ষ বিখ্যাত, যেটা রয়েছে জগদলপুর থেকে 39 কিলোমিটার দূরে। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর ওপরে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। এর উচ্চতা 29 মিটার। ভারতবর্ষের সবচেয়ে প্রশস্ত জলপ্রপাত, যা বর্ষাকালে প্রায় 300 মিটার প্রস্থে পৌঁছায়। ইন্দ্রাবতী নদী ওড়িশার কালাহান্দি জেলার বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়ে চিত্রকূটে পতিত হয়ে 390 কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে গোদাবরী নদীতে মিশেছে। এবার আসুন আমরা এই ওয়াটারফলস দেখি। না, ক্যামেরায় নয়, ক্যামেরায় তো আমরা এতক্ষণ ধরে দেখছি। আমরা দেখব হচ্ছে আমাদের বাজ পাখির চোখে, এবং গর্ববোধ করব আমাদের ভারতবর্ষের এই মিনি নায়গ্রা ওয়াটারফলসের জন্য। ভ্রমণে আর ভোজনে কিন্তু বাঙালি সবসময় এগিয়ে, আমি এই কথা সবসময় বলি। তো এই চিত্রকূট ওয়াটারফলস দেখতে দেখতে এখানে দেখা হয়ে গেছে আমার এক বাঙালি দর্শক বন্ধুর সাথে। আমার নাম অঙ্কন ঘোষ, হ্যাঁ। দমদম থেকে এসেছি। হ্যাঁ। কৌশিক বাবুর খুব বড় ফ্যানও বলতে পারেন, এবং প্রত্যেকটা ব্লগ আমি দেখি। এত সুন্দর ট্রাভেল ব্লগার আমি খুব কম দেখেছি, এবং প্রত্যেকটা এত ডিটেলিংয়ে উনি দেন। বিশেষ করে ট্রেনের জার্নিগুলো আমাদের বলতে গেলে এখন ট্রাভেল ব্লগারদের মধ্যে আইকন উনি। তো এই ওয়াটারফলস দেখার পর কি অনুভূতি আপনার? মানে এত সুন্দর একটা অসাধারণ, জায়গা, অসাধারণ। এখানে প্রত্যেকটা দর্শকের মানে বাঙালি পর্যটকের আসা উচিত। কিন্তু খুব কম আসে। কিন্তু এটা আসা একদম মানে মাস্ট ভিজিট একটা প্লেস, বিশেষ একদম, করে এই একদম। বর্ষার সময়। একদম। এই রূপ আপনি বর্ষার ছাড়া দেখতে পাবেন না। শীতকালেও ভালো হয়, কিন্তু এত সুন্দর বিউটি এখানে পাওয়া যায় না। জবলপুরের ধোঁয়াধার ওয়াটারফলস আর জগদলপুরের চিত্রকূট ওয়াটারফলস আপনাদের ট্রাভেল প্ল্যানে কিন্তু রাখা চাই। খুব ভালোভাবে এনজয় করুন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। যারা আপনারা এখানে বেড়াতে আসছেন তারা তো এখানে ফটোগ্রাফি করছেন, অনেকে আছেন তাদের কাছে হয়তো খুব ভালো ক্যামেরা নেই, বা এখানকার একটা ফটোগ্রাফি সবাই মিলে এসেছেন, সবাই মিলে একটা গ্রুপ ফটো আপনাদের সাথে নিয়ে যেতে চান।
তো এখানে কিন্তু ক্যামেরাম্যান রয়েছে এবং তারা এখানে কিন্তু ছবি প্রিন্ট করে দিচ্ছে। এক্সাম্পল দেখাইয়ে, এইরকম যদি ছবি আপনারা নিতে চান, এরকম বড় গ্রুপ ছবি, সেটা ওরা ছবি তুলে প্রিন্ট করে দেবে, দাম নেবে হচ্ছে 100 টাকা। আর এর একটা ছোট ছবি আছে, ধরুন আপনারা কাপেলে এসছেন, দুজনে এসছেন, তো এইরকম যে কাপেল ছবি বা দুজনের ছবি, ছোটো সাইজের ছবি, তার জন্য এরা চার্জ করবে হচ্ছে 50 টাকা। এছাড়াও যদি আপনারা মনে করেন যে এদের ক্যামেরায় ফটো তুলে আপনাদের স্মার্টফোনে ট্রান্সফার করে নেবেন, পরবর্তীকালে আপনারা প্রিন্ট আউট করবেন বা আপনাদের সোশ্যাল মিডিয়া আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু এরা पर फोटोग्राफी জন্য চার্জ করবে হচ্ছে 20 টাকা। आप लोग नीचे गए थे क्या? कितना चलना पड़ता है यहाँ से नीचे जाने के लिए? 3 কিলোমিটার জানা আনা। আমি যখন ওপর থেকে ভিডিও শ্যুট করেছিলাম, আপনারা ড্রোন শটে দেখবেন হয়তো, এই নিচে মানে যেখানে নদীটা বয়ে আছে, ইন্দ্রাবতী নদী, ওখানে অনেক টুরিস্ট পৌঁছে গেছিলো। তা আমি জিজ্ঞেস করছিলাম, তো বললো যে অনেকটা আর কি নামতে হবে। আপনারা যারা জগদলপুর বেড়াতে আসছেন বা এই চিত্রকূটে আসছেন, তো এখানে এরকম কিন্তু বাঁশের তৈরি অনেক জিনিস পাওয়া যায়। চাইলে কিন্তু আপনারা ছোটোখাটো বাঁশের তৈরি জিনিস এখান থেকে নিয়ে যেতে পারেন, আপনাদের ঘর সাজানোর জন্য, কাউকে উপহার দেওয়ার জন্য, কিংবা এখান থেকে যদি নেন তাহলে এখানকার মানুষের একটু হেল্প হয়, বলা যেতে পারে এক অর্থে আমাদের পর্যটন ডেভেলপ হয়। আরও একটা জিনিস দেখায় আপনাদেরকে। আমি প্রথমে ভাবছিলাম এগুলো বোধহয় এখানকার নুড়ি পাথর, পরে দেখলাম না, এগুলো হচ্ছে ধুনো। শাল গাছ থেকে আর কি এই ধুনো তৈরি হয়। তো এখানে প্রচুর শালবন রয়েছে, সেই ধুনো কিন্তু এনারা এখানে বিক্রি করছেন, প্যাকেটে বিক্রি হচ্ছে, এরকম করে বিক্রি হচ্ছে। এরকম ধুনোর দাম হচ্ছে এখানে 50 টাকা। প্রয়োজনে আপনারা সংগ্রহ করতে পারেন, কারণ সন্ধ্যাবেলা আমরা অনেকেই ঘরে ধূপধুনো দিই। এছাড়াও এখানে রয়েছে টুকটাক খাবার দাবারের দোকান, পানীয়র দোকান রয়েছে, জল, কোল্ড ড্রিঙ্কস, টুকটাক খাবার দাবার, চা, কফি, পাউরুটি, বিস্কুট, টুকটাক খাবার দাবার আমরা এখানে পেয়ে যাবেন। চিত্রকূট ওয়াটারফলস দেখে আমরা আবার রওনা দিয়েছিলাম আরও একটা ওয়াটারফলস দেখতে, যার নাম হচ্ছে মেন্দ্রিঘুমার। মেন্দ্রিঘুমার ওয়াটারফলস আমাদের জগদলপুর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, শহর থেকে। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড় রয়েছে। বালিতে কিন্তু এরকম সব ওয়াটারফলসই রয়েছে, ওয়াটারফলস রয়েছে, রাইস টেরিস রয়েছে, এখানেও রাস্তার আশেপাশে প্রচুর ধান ক্ষেত রয়েছে। কিন্তু ওখানকার সরকার ওদের পর্যটন নিয়ে প্রচুর ভাবে, সেটাকে কী করে ডেভেলপ করা যায়, সেখানে ট্যুরিস্টদেরকে আরও বেশি আনা যায়, এগুলো নিয়ে প্রচুর ভাবে। কিন্তু এই সব জায়গাতে গিয়ে বলুন তো, পর্যটনকে নিয়ে অত কেউ ভাবে না। আসছে মানুষ, বেড়াচ্ছে, এনজয় করছে, পিকনিক করছে, এটা হচ্ছে ব্যাপার। মানে বাইরের যে কোনো লোক এখানে আসতে পারে, বা এটা যে একটা ভারতবর্ষের খুব বিখ্যাত পর্যটন স্থান হতে পারে, এইসব ব্যাপারে অত কারো চিন্তাভাবনা নেই। সুতরাং আমাদের দেশের অনেক সম্পদ, অনেক প্রাকৃতিক সম্পদ, অনেক ন্যাচারাল বিউটি এইভাবে হারিয়ে যায়। তার কারোর উপরে না যাওয়াই ভালো, কারণ এখানে এই বরাবর বিরাট বড় খাদ রয়েছে, নিচে প্রচুর জঙ্গল, ওইদিকে আমি কোনো একটা নদী বা জলাশয় কিছু দেখতে পাচ্ছি। এই যে চারিদিকে এত সবুজ, সবুজের মাঝখানে দেখুন, ওটাই কিন্তু আমাদের চোখে পড়ছে। আর এই হচ্ছে মেন্দ্রিঘুমার ওয়াটারফলস। প্রচুর যদি বৃষ্টি হতো না, তাহলে যখন এই ওয়াটারফলসগুলো সমস্ত ধারা বেয়ে বেয়ে পড়তো, অনেকটা আমাদের মেঘালয়ের ওই 7 সিস্টারের মতো লাগতো। আপনারা যারা মেঘালয়ের ব্লগ দেখেছেন তারা হয়তো জানেন। এখন দুটো ধারাই নেমে আসছে, কিন্তু সত্যি সুন্দর। বিশেষ করে এই আশপাশটা দেখুন, আকাশে মেঘ করে এসেছে, চারিদিকে সবুজে সবুজ, দু একটা পাখি উড়ে বেড়াচ্ছে, বর্ষা জলে পুষ্ট। এই ওয়াটারফলস প্রায় 70 মিটার নিচে গিয়ে পড়ছে। পয়সা খরচা করে বেড়াতে আসা মানে শুধু ছবি তোলাই নয়, সে হিসেবে কিন্তু প্রকৃতিকে এনজয় করা, প্রকৃতির এই রূপ, রস, গন্ধ, এই রং গায়ে মেখে নেওয়া। জায়গাটা শুধু ফিল করুন। আমি যদি ওয়াটারফলসটাকে এখানে মুখ্য নাও করি, তাও যে জায়গাটা, এই যে সবুজ একটা এত সুন্দর ভ্যালি, সেখানে দাঁড়িয়ে আছি, মানুষের ভিড় নেই, মানুষের কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, পরিবেশ দূষণ নেই, গাড়ির হর্ন নেই, কিচ্ছু নেই, শুধু আছে প্রকৃতি আর আপনি। আর এই সব কিছুর সাথে মিশে যাওয়া আজকের এই দিনে। এখানে প্রাণ ভরে শ্বাস নিন আর নিজেকে বলুন, হ্যাঁ আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো থাকবো, নিজেকে খুব ভালোবাসবো। আমি যখন এই জায়গাটা এসেছিলাম তখন ট্যুরিস্ট ভাই ছিল না বললেই চলে। এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ট্যুরিস্ট আসছে, ট্যুরিস্টের ভিড় হচ্ছে। আর ট্যুরিস্টদের মধ্যে অধিকাংশ বাঙালি, কথাবার্তা হচ্ছে। কোথা থেকে এসছেন? কলকাতা। পুরো পশ্চিমবঙ্গতে একটা জায়গা রয়েছে কলকাতার বাইরে কোনো জায়গা নেই। বর্ধমান, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, মালদা কিচ্ছু নেই। কোথা থেকে এসছেন? সবাই হচ্ছে কলকাতা। গাড়ির পার্কিংয়ের জন্য এখানে রয়েছে 40 টাকা। আর যদি কেউ 2 হুইলার নিয়ে আসেন তাহলে পড়বে হচ্ছে 20 টাকা। আর পার পার্সন এখানে হচ্ছে 10 টাকা। এই হচ্ছে এখানকার পকোড়ি। চলো টেস্ট করি। কাঁচা শালপাতায় মুড়ে দিয়েছে, এটা কিন্তু ভালো লাগছে। মেন্দ্রিঘুমার ওয়াটারফলস দেখা শেষ। আমাদের সময় ঘড়ি বলছে বেলা 11টা বেজে 58 মিনিট, অর্থাৎ 12টা বাজতে চললো। এবার আমরা যাব হচ্ছে আরেকটা ওয়াটারফলস, এর পাশাপাশি রয়েছে, যার নাম হচ্ছে তামরাঘুমার। এদিককার রাস্তাঘাটে খুব বেশি গাড়ি ঘোড়া নেই, ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, খুব ভালো রাস্তা, কোথাও কোনো খানা খন্দ গর্ত কিচ্ছু নেই। দুদিকের প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বলতেই হয়, প্রচুর ধান ক্ষেত রয়েছে, যেটাকে দেখে আমার বারবার সেই ইন্দোনেশিয়ার বালির সেই রাইস টেরিসের কথা মনে পড়ে যাচ্ছে, খুবই সুন্দর। ये वाटरफॉल्स देखने के लिए जो लोग आते हैं यहाँ पे, तो गाड़ी का कितना लेते हैं आप? और आदमी का कुछ नहीं लेते ना? আচ্ছা আচ্ছা। এই ওয়াটারফলস দেখার জন্য
কোনো এন্ট্রি ফি নেই পার পার্সন হিসাবে, কিন্তু যে গাড়ি করে আপনারা আসছেন সেই গাড়ি যেখানে পার্ক করছেন তার জন্য নেবে হচ্ছে 50 টাকা। বেশ সুন্দর গ্রামের পরিবেশ, চারদিকে সবুজে সবুজ, সবুজ আর লালের একটা অদ্ভুত কম্বিনেশন। আর সেই সাথে আমার এই পিঙ্ক কালারের টি শার্ট, আমি টি শার্টটা কিনেছি প্রোগ্রামের জন্য। কেমন লাগছে এটা পরে আপনারাই বলবেন আমাকে। কোনো একটা সময় আমার প্রিয় কালার হয়ে গেছিলো পিঙ্ক, কারণ আমার কলেজ বালির প্রিয় কালার ছিল পিঙ্ক, তখন থেকেই আমার পিঙ্ক পছন্দ ছিল। যাই হোক, পরে এখন সেটা ব্ল্যাক থেকে ব্লুতে কনভার্ট হয়েছে, আর ব্লুটা হচ্ছে আমার অডিয়েন্সদের পছন্দের কালার, তার জন্য ব্লুটা আমি বেশি পরি। এটার হাইট হচ্ছে 100 ফিট। এটাও কিন্তু ন্যাচারাল ওয়াটারফলস, কোনো নদী এখানে নেই। यहाँ पर तो एक ड्रोन शॉट बनता है। নয়নে নয়নে দিয়ে আর ফিরাবো না না না, নয়নে নয়নে দিয়ে আর ফিরাবো না না না, নানা যেতে দেব না তোমায় রিতমা ছাড়িয়ে রাখিব, ছেড়ে দেব না তোমায় রিতমা ছাড়িয়ে রাখিব, ছেড়ে দেব না। বাজ পাখির চোখে আপনাদেরকে দেখালাম যে তামরাঘুমার ওয়াটারফলস কতটা সুন্দর, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একটু নদী দেখলে আর কি ইমোশনাল হয়ে যান, ওয়াটারফলস দেখলে ইমোশনাল হয়ে যান, যে আমরা একটু এখানে এসেছি, একটু নদীর ধারে বসবো, একটু ফটোগ্রাফি করব, একটু জলে হাত ডোবাবো, জলে পা ডোবাবো, সেটা করতে পারবেন। আর যদি স্নান টান করতে ইচ্ছা করে তাহলে ওইখানটা চলে যেতে পারবেন, যাওয়ার জায়গা রয়েছে ধার ধার দিয়ে, ওইখানে গিয়ে কিন্তু স্নানও করতে পারবেন, ওখানে জলের ফোর্সটা কম রয়েছে। একটা প্রশ্ন আপনাদের মনে আসলেও আসতে পারে যে দাদা এই ওয়াটারফলসে কি রেনবো দেখা যায়? হ্যাঁ দেখা যায়। সেই রেনবো দেখার জন্য আমি একটু ধারে চলে এসেছি ওয়াটারফলসের, ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, খালি চোখেও দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়বে সেই দৃশ্য। আর ওই দেখুন নিচে টুরিস্টরা পৌঁছে গিয়েছে, ওখানে গিয়ে স্নান করছে, ভিডিওগ্রাফি করছে, ফটোগ্রাফি করছে। সময় 1:45, তামরাঘুমার ওয়াটারফলস দেখা সম্পূর্ণ। এবার আমরা যাব আরও একটা ওয়াটারফলস দেখতে, এটা হচ্ছে মান্ডবা ওয়াটারফলস। মান্ডবা ওয়াটারফলস আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, আমিও এখানে এসেই নাম শুনলাম। তো দাদা বলছিল যে ওয়াটারফলসটা খুব সুন্দর, ধাপে 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 নেমে এসেছে, একটু ডিফারেন্ট সবার থেকে। তো যখন এসেছি, যখন এতগুলো ওয়াটারফলস দেখছি, ওটাই বা কেন বাদ যাবে। রাস্তার ধারটা আমরা দেখতে পেলাম, এগুলো চট করে দেখা যায় না, এগুলো জঙ্গলে দেখা যায়। ছোট্টবেলায় আমরা যখন এরকম জিনিস হ্যাঁ রং পাল্টাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। কী হবে, বাংলাস হচ্ছে আমাদের গিরগিটি, আমরা বলি না যে এই গিরগিটির মতো রং বদলাস, তো সেই হচ্ছে কাংলাস বা গিরগিটি। ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তো হয়তো গিরগিটি দেখতাম, এরকম নয় এমনি কোনো গিরগিটি দেখতাম, তো তখনই কী করতাম, সেই থু 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 করতাম। কেন করতাম? তখন সব বন্ধুরা বলতাম এই গিরগিটি দেখলাম, এবার আমার সব রক্ত চুষে নেবে, এরকম একটা ছোটোবেলায় আমার ধারণা ছিল, এরকম বলতাম এই আমার সব রক্ত চুষে নেবে, এই আমার সব রক্ত ফুরিয়ে যাবে, রক্ত শূন্য হয়ে যাবে। জানি না আপনারা কেউ বলতেন কি না। আর এই জায়গাটায় একটা সমস্যা হতে পারে, যারা রাস্তা চিনে না তাদের জন্য, অনেকে তো গাড়ি টাড়ি নিয়ে আসেন, এখানে কিন্তু মানে নেটওয়ার্ক নেই ফোনের কোনো, মানে এয়ারটেলে তো নেটওয়ার্ক আমি পাইনি, জিও নেটওয়ার্ক হালকা আছে, ভোডাফোনের থাকবে না, ভোডাফোনেরও থাকবে না। এবার নেটওয়ার্ক না থাকলে না অনেক সময় কিন্তু জিপিএস যে ম্যাপ সেটা কাজ করতে চায় না। যদি আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসেন জগদলপুর বেড়াতে এবং এই দিকটায় আসতে চান, যেদিকে আমি যাচ্ছি, বা ঘুরতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অফলাইন যে ম্যাপ সেটা ডাউনলোড করে রাখবেন। এখন হয়তো যে সমস্ত গাড়িগুলো রয়েছে অত্যাধুনিক গাড়ি, তাতে হয়তো জিপিএস থাকে, যেগুলোর জন্য হয়তো নেটওয়ার্ক লাগে না, কিন্তু যারা ফোনের নেটওয়ার্ক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অফলাইন ম্যাপ অবশ্যই ডাউনলোড করে নিয়ে আসবেন। এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, মানে রাস্তা খুঁজে পাওয়ার সমস্যা হয়ে যাবে। মান্ডবা ওয়াটারফলস যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে মিচনার ডোংরি। মিচনার হচ্ছে জায়গাটার নাম, আর ডোংরি মানে হচ্ছে এখানকার পাহাড়। তো এখানে এই যে ডোংরি বা পাহাড়টা আছে, এই পাহাড়টা ট্রেক করে উঠতে হয়। এরকম হচ্ছে রাস্তা, যে রাস্তা ধরে ট্রেক করে করে উপরে উঠতে হয়। এখানেও টিকিট রয়েছে 10 টাকা পার পার্সন, মাত্র 10 টাকা। ওপরে গিয়ে ওপর থেকে এর যে সুন্দর ভিউজ সেটা পাওয়ার জন্য। আমি ওপরে যাব না, কারণ এখন গেলে ক্লান্ত হয়ে যাবো, যেটা বলছিলাম যে এটা করলে অন্য অন্য সাইড সিন দেখতে পাবো না। বাট আপনাদেরকে ওপরটা দেখাতে পারি আমি অন্যভাবে, মানে বাজ পাখির সাহায্যে, যে এই ডোংরির ওপরটা কীরকম, যেখানে টুরিস্টরা পৌঁছেছে।
পাহাড় দেখলাম, ওয়াটারফলস দেখলাম, আর রাস্তা দেখলাম, সবই দেখলাম, কিন্তু গল্পের মধ্যে যদি একটা ট্রেন না থাকে তাহলে মনটা কেমন খচখচ করে, যে গল্প ট্রেন ছাড়া যেন অসম্পূর্ণ, বিশেষ করে আমার গল্প। তো আমরা মানবা ওয়াটারফলসের দিকে যাচ্ছিলাম, তো এখানে আর কি একটা লেভেল ক্রসিংয়ে গেট পড়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছি, নিশ্চয়ই ট্রেন বা মালগাড়ি কিছুটা পাস করবে সেটা দেখব। আমার ছোট্টবেলাকার স্বভাবটা আজও পাল্টায়নি। ট্রেন নয়, মালগাড়ি আসছে, তাও 3টে WAG 9 দিয়ে। সময় 2:26। দুটো নিউজ আছে। প্রথমত আমরা পৌঁছে গেছি মান্ডবা ওয়াটারফলসে, আর দ্বিতীয়ত যখন আশা দিয়ে আসছিলাম, ওই যে লেভেল ক্রসিং দেখালাম, ট্রেনটা পার করলাম, তার কিছু আগে থেকেই ফোনে নেটওয়ার্ক চলে এসছে, মানে এয়ারটেলের নেটওয়ার্ক চলে এসছে। তো বাড়ির লোক চিন্তা করছিল, সকাল থেকে কোনো পাত্তা নেই, বলে দিলাম যে না ঠিক আছি, বেঁচে আছি। এই হচ্ছে জঙ্গলের মধ্যে হিডেন জেম, জাস্ট দেখুন। যারা স্নান করবে তাদের জন্য সত্যি দুর্দান্ত জায়গা। জলটা এখন কম, জল যখন বেশি থাকবে, এদিক থেকেও যখন ধারাগুলো পড়বে, ভাবুন এই ওয়াটারফলস কতটা সুন্দর হতে পারে। জঙ্গলের পথ ধরে আস্তে আস্তে, মানে এই চিন্তাটা মাথাতে আসবেই না যে এখানেও একটা এরকম ওয়াটারফলস থাকতে পারে, এত সুন্দর। আর যদি বৃষ্টি হতো না, এখানে 5-6 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমি গত সপ্তাহে চেক করেছিলাম, গত সপ্তাহেও তো বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম বৃষ্টির মধ্যে ট্রিপ করতে যাবো, ছাতা নিয়ে নিয়ে ব্লগ বানাতে হবে। তো এই সপ্তাহে দেখলাম বৃষ্টি নেই, তা প্রোগ্রামটা অর্ড করে ফেললাম। বাট বৃষ্টির মধ্যে আসলে মনে হয় আর একটু ভালো সিনিক বিউটি আমরা পেতে পারতাম। কেমন লাগছে এই মান্ডবা ওয়াটারফলস দেখতে? আমি জানি আপনাদের মনের মধ্যে একটা কথার উদয় হয়েছে যে এই জায়গায় কি একটা ড্রোন শট না যেত না? নিশ্চয়ই যাবে। ওয়েট এ মিনিট। একদিক থেকে মনের শান্তি, কিন্তু আরেক দিক থেকে মনের অশান্তিরও কারণ। এই যে ট্যুরিস্টরা এখানে এসেছে, দেখুন এখানে প্লাস্টিকের বোতল, খাবার দাবার, প্যাকেট ফেলে পুরো জায়গাটাকে নোংরা করে দিয়ে চলে গেছে। আমি জানি না মানুষের চিন্তাভাবনার পরিবর্তন কবে আসবে, আরও 50 বছর পরে হয়তো আসতে পারবে। মানবা ওয়াটারফলস দেখে আবারও আমাদের পথ চলা শুরু। এবারে আমাদের গন্তব্য তিরাতকার ওয়াটারফলস। সময় বেলা 3:25। আমরা পৌঁছে গেছি তিরাতকার ওয়াটারফলস। এখানেও গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা করে রয়েছে, স্টার্টিংয়েই আর কি চেকপোস্ট রয়েছে, যেখানে 50 টাকা করে গাড়ি পার্কিং হিসেবে নেওয়া হবে। এই তিরাতগড় যে ওয়াটারফলসটা রয়েছে না, এটা কিন্তু পরে হচ্ছে ছত্তিশগড়ের যে কাঙ্গে ভ্যালি ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কের আওতায়, ওরই ভেতরে। এই রয়েছে এখানকার টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট নিতে হবে। এখানে পার পার্সন হচ্ছে 50 টাকা। বিদেশি পর্যটক যদি কেউ আসে তার জন্য হচ্ছে 150 টাকা, ক্যামেরার জন্য 25 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য হচ্ছে 200 টাকা। এই হচ্ছে এখানকার টিকিট চার্জেস। ভেতরে আমরা অবশ্যই যাব, তবে তার আগে যেটা বলেছিলাম আপনাদেরকে, খাওয়া দাওয়া করব। এই আশেপাশে বেশ কিছু হোটেল রয়েছে, আর এখানকার হোটেলগুলোতে বিখ্যাত হচ্ছে এখানকার দেশি মুরগি বা দেশি মোরগ। मतलब अगर ये कोई ले, ये वाला बना के 900 तक पड़ जाता है। ये वाला बना के 900 টাকা, और सबसे कम वो रहता है और छोटा आता है थोड़ा, वो 500-600 ऐसे। मेरा वाला जो बनाया वो कितना लिया? 500 तक का। 500 টাকা বানা কে। এখানে চিকেন ভাতও রয়েছে, চিকেন চাवल পড়বে হচ্ছে 150 টাকা, আন্ডা চাवल রয়েছে 120 টাকা, আর মাছলি ভাত রয়েছে 130 টাকা। এখানে মোটামুটি সব রকম খাবারই আপনারা পেয়ে যাবেন। সব রকম খাবার বলতে ওই ডাল ভাত, চিকেন ভাত, মাছ ভাত, সবজি ভাত, ডিম ভাত। আর আমাকে দিয়েছে আর কি টেস্ট করার জন্য, যে টেস্ট করে দেখুন কীরকম। চলো টেস্ট করি। মাংসটা সেদ্ধ ভালো হয়েছে, মাংসটার মধ্যে মিট মশলা দিয়েছে, টেস্ট দুর্দান্ত হয়েছে। দেশি মুরগি যখন আমরা খাই, আমরা দেখেছি একটু শক্ত হয়, বাট এটাকে ভালোভাবে এরা ফ্রাই করেছে, খুব সুন্দরভাবে আর কি কষিয়েছে, ভালো লাগছে।
গামলা ভর্তি চিকেন আর আমাদের ভাত সেই সাথে। এবার কেউ যদি কোনো টুরিস্ট যদি মনে করে যে আমরা এখানে এসে মুরগি অর্ডার দেবো, তাহলে তো তার লেট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কী করণীয়? তার আগে আসবে? আগে এসে মানে প্রায় যেই গাড়িতেই ওনারা আসছেন ওই গাড়িওয়ালাকে যদি বলেন ড্রাইভারকে, তাহলে ও ফোন করে ইনাদেরকে বলে দেয়। আর লোকে যদি মনে করে আমি মুরগি পছন্দ করে রান্না করাবো, ঠিক আছে ওটাও করা যায়, কিন্তু এসে তারপর রান্না করতে প্রায় 1 ঘন্টা, মানে 1 ঘন্টা এক্সট্রা টাইম দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। কোনো মাল্টি কুইন্স রেস্টুরেন্ট নয়, 3 তারা 5 তারা হোটেলও নয়, পাতি হোটেল, দুর্দান্ত খাবার ভাই। আর আপনাদের ট্রিপে এবার জগদলপুর রাখা চাই 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 চাই। দেশি মুরগি আর ভাত দেখে মন শুধু বলে খাই 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 খাই। সুজনদা বলছে এখানকার নিরামিষ খাবার নাকি এত টেস্টি যে মাছ মাংস দরকারই পড়বে না। হ্যাঁ, অনেক দর্শক বন্ধু আছেন যারা নিরামিষ খান, তাদের সুবিধা হবে। ভাত ডাল তরকারি যদি সঙ্গে ডিম ভাজা থাকে জমে যাবে। 500 টাকার চিকেন দুজনের জন্য এনাফ। চিকেন, ভাত, ডাল, সবজি, জলের বোতল সব মিলে কত বিল হলো জানেন? মাত্র 590 টাকা। তো সবটা তো খেতে পারিনি বললাম, পার্সেল করে নিলাম। রাত্রেবেলা রুটি কিনে নেবো, রুটি দিয়ে খেয়ে নেবো, হয়ে গেল দুবেলার খাবারের জোগান। লোকে জন্মদিনের কেক কাটে, এটা বোধহয় মরণদিনের কেক কেটেছে। মানে মাখামাখি খাওয়া খাওয়াই শেষ, তারপর কেকটাকে ওইভাবে ফেলে রেখে চলে গেছে। মানে হ্যাপি বার্থডে নয়, যেন হ্যাপি ডেথ ডে পালন করেছে। আমরা পৌঁছে গেছি তিরাথগড় ওয়াটারফলসে। এবার আমরা নিচে নামবো, কিছুটা নিচে নেমে এই ওয়াটারফলসটা দেখতে হবে। এই যে তিরাথগড় ওয়াটারফলস ওপর থেকে নিচে পড়ছে, এর হাইট হচ্ছে 229 ফুট। বর্ষাকাল বলে এখন ওইদিকে যাওয়া যাচ্ছে না। যখন শীতকাল জলের ফ্লো একটু কম থাকে তখন টুরিস্টরা ওই দিকটায় যায়, গিয়ে স্নান টান করে। এই নিচে দাঁড়িয়ে আমি যে আপনাদেরকে এই তিরাথগড় ওয়াটারফলসের ভিউ দেখাচ্ছি, আমি জানি এটা আপনাদের মন সন্তুষ্ট হবে না। আপনার জন্য দরকার আলাদা কিছু ভিউ। ওয়েট এ মিনিট। সময় বিকাল 4:59। তিরাথগড় ওয়াটারফলস দেখে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা আবারও রওনা দিলাম জগদলপুরের কাঙ্গেল ভ্যালি ন্যাশনাল পার্ক। যে ন্যাশনাল পার্ককে ঘিরে রয়েছে হচ্ছে তিরাথগড় ওয়াটারফলস। আমরা এই পথ ধরে যাচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, এখন এই ন্যাশনাল পার্ক বন্ধ রয়েছে। এখানেই রয়েছে কুটুমসার গুফা, কৈলাস গুফা, দুর্দান্ত নাকি সেগুলো। নভেম্বর মাসে এটা খুলবে, তখন আরও একবার আসবো। যে এখন যেমন এসেছি বর্ষাকালে জগদলপুর, তখন আসবো শীতকালে জগদলপুর দেখতে। আর তখন এখানে জিপ সাফারি করব। এখানে বাম্বু রাফটিং হয়, এটাও করব তখন এসে। যাই হোক, এখানে আমরা আর সময় নষ্ট করব না, আমরা এগিয়ে যাব আমাদের জগদলপুর শহরের দিকে। জগদলপুর শহর হচ্ছে এখান থেকে প্রায় ধরে রাখুন 37 কিলোমিটার। আমাদের 37 কিলোমিটার এখনও যেতে হবে। সময় বিকাল 6:10। আমরা এসে পৌঁছেছি জগদলপুর শহরে। জগদলপুরের লোকাল সাইট সিন বলতে যদি কিছু বোঝায়, তার মধ্যে পড়ে হচ্ছে এই দলপত সাগর লেক। দলপত সাগর লেকের নির্মাণ করেন রাজা দলপত দেব কাকাতিয়া প্রায় 400 বছর আগে। এটা কিন্তু কৃত্রিম লেক, অর্থাৎ মনুষ্য নির্মিত লেক। এই লেকটায় এখন সব চারিদিকে পানা টানা ভরে আছে। আর অন্যান্য সময় যখন এই লেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন এখানে বোটিং করা হয়। আজকে সূর্য অস্ত চলে, এই ভিউটা খুব সুন্দর। লেক থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন, এই লেকের উল্টো দিকে রাস্তার ধারে বেশ কিছু দোকান রয়েছে, সেখানে টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন। স্ন্যাক্স জাতীয় আইটেম রয়েছে, চা কফি সব কিছু রয়েছে। বিকালবেলা একটু লেকের ধারে ঘুরতে এলেন, এসে একটু রেস্ট করলেন, টুকটাক কিছু চায় কফি এখানে খেলেন, ব্যাস সেখানে সানসেট দেখলেন, তারপরে হোটেলে ফিরে গেলেন। সময় ঘড়ি বলছে সন্ধ্যে 6:27। সূর্য অস্তাচলে চলে গিয়েছে, তার 8 মিনিট 20 সেকেন্ড আলো এখনও পৃথিবীর বুকে রয়েছে। আর ওই 8 মিনিট 20 সেকেন্ড এনার্জি আমি বাঁচিয়ে রেখেছি
আপনাদেরকে আজকের আমাদের সারাদিনের গন্তব্যে লাস্ট যে ডেস্টিনেশন, আমাদের লাস্ট যে অ্যাট্রাকশন পয়েন্ট বস্তার প্যালেস এবং সেই সাথে দন্তেশ্বরী মন্দির দেখানোর জন্য। কারো বাড়িতে কোনো অনুষ্ঠান, কোনো উৎসব কিছু হলে সবার আগে নিমন্ত্রণ করবে মা দন্তেশ্বরীকে, তাকে আগে কার্ড দিয়ে নিমন্ত্রণ করবে, তারপর শুভ কাজ সম্পন্ন করবে। বস্তার প্যালেসে ঢোকার জন্য কোনো টিকিট নেই, কিন্তু এখানে সিআরপিএফ রয়েছে, ওদের একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে আমার নাম, ফোন নাম্বার, কোথা থেকে এসেছি এগুলো সব এন্ট্রি করে নিল। তারপরে বললো যান ভেতরে। প্যালেসের বেশিরভাগ অংশই বন্ধ রয়েছে, শুধু বোধহয় লিভিং রুমটা খোলা রয়েছে, তো সেটাই দেখব। বিকেলবেলায় সন্ধ্যার আগ দিয়ে না এইসব পুরোনো প্যালেস কেমন গা ছমছমে লাগে। কত উত্থান পতনের কাহিনী জড়িয়ে আছে সাথে বলুন তো, কত খুন, গুপ্ত হত্যা। আজও মনে হয় সব অতৃপ্ত আত্মারা আশেপাশে ঘুরে বেড়ায়, আজও তাদের বন্দিদশা থেকে মুক্তি ঘটেনি। বস্তারের রাজা ছিলেন রাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেও। 25শে মার্চ 1966 বস্তার প্যালেস ঘিরে ফেলল সশস্ত্র পুলিশ বাহিনী। প্যালেসের ভেতরে তখন রাজা এবং তার কিছু সহগামী আরও ছিলেন। বস্তারের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। পুলিশ নির্বিচারে ফায়ারিং শুরু করে, রক্তাক্ত হয় রাজমহল, মারা যায় রাজাসহ অনেক আদিবাসী। এর পেছনে ছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে রাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেওর রাজনৈতিক দ্বন্দ্ব। বস্তারের বিপুল খনিজ সম্পদ, একই সঙ্গে এখানকার আদিবাসী মানুষদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণ। এই হত্যাকাণ্ডের পর থেকেই বক্সারে ধীরে ধীরে জন্ম নেয় নকশাল সংগঠন। আরও অনেক ঘটনা জড়িয়ে রয়েছে এর সঙ্গে, যার আলোচনা আজকের পর্বে রাখছি না। এই বস্তা রাজমহলের কুলদেবী মা দন্তেশ্বরী। প্রত্যেক বছর বস্তার দশেরা উৎসবের সূচনা করা হয় এই জায়গা থেকেই। মূল মন্দির থেকে দেবী দন্তেশ্বরীকে নিয়ে এসে রথে করে শোভাযাত্রার মাধ্যমে পুরো নগর পরিক্রমা করানো হয়। দন্তেশ্বরীর যে রথ, তার কিন্তু কাঠটা এখানে রাখা আছে মন্দিরের সামনে। এই কাঠ থেকে কিন্তু সেই রথ তৈরি হবে। ফুরিয়ে যাওয়া দিন আর এই চা পানের সাথে সাথেই আপনাদেরকে আজকের পর্বে জানালাম বিদায়। দেখা হচ্ছে আগামী পর্বে, যে পর্বে আমরা এক্সপ্লোর করবো হচ্ছে ওড়িশার কোরাপুট। কালকে সকালেই বেরোবো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পর্বে।